আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। আজকে নির্দেশ দিল এমনটাই আদালত। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে বলে আদালতের নির্দেশ। আদালত যতদিন পর্যন্ত না নির্দেশ দিচ্ছে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রক্ষা কবচ বহাল থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আদালতের এমনই নির্দেশ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আদালতের কি নির্দেশ? দেখো, প্রথমত আদালতের নির্দেশ হচ্ছে যে আগামী 30শে জুলাই পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না, এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা করতে হবে। যখন তাকে পুলিশ ডাকবে তার 48 ঘন্টা আগে তাকে নোটিশ পাঠাতে হবে এবং সেই নোটিশ মোতাবেক তাকে কিন্তু হাজিরা দিতে হবে। কোনো রকম ভার্চুয়াল হাজিরার আবেদন আজকে কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেছিলেন যে এই যে হাজিরার প্রশ্নটা আসছে সেটা যেন ভার্চুয়ালি করা হয়, কিন্তু সেই প্রশ্নে কলকাতা হাইকোর্ট সহমত পোষণ করেননি। অর্থাৎ পুলিশ ডাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে গিয়ে থানায় হাজিরা দিতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের অনুমতি ছাড়া এই মুহূর্তে দেশ ছাড়তে পারবেন না, অর্থাৎ বিদেশ যেতে পারবেন না, সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এই নির্দেশের বাইরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে একজন দলের সাধারণ সম্পাদক, একটা সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এবং তিনি একজন সাংসদ, এবং একজন সাংসদের মুখ থেকে যে ধরনের কথাবার্তা তিনি বলেছেন, অর্থাৎ তিনি যে ধরনের কথাবার্তা এই ভোটের প্রচারে বেরিয়ে বলেছেন বলে অভিযোগ করা হচ্ছে, সেইটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। এবং এই ধরনের মন্তব্যকে আদালত প্রশ্রয় দেয় না বা আদালত ভালোভাবে দেখছে না, সেইটা কিন্তু খুব নির্দিষ্ট করে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে 4 মে ভোটের ফলাফল যদি অন্যরকম হতো, সেক্ষেত্রে একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একজন সাংসদের তরফ থেকে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের প্রেক্ষিতে এ রাজ্যের চিত্রটা কি হতে পারত সেইটা কিন্তু খুব সহজেই অনুমান করা যায়। সেই সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। তার পাশাপাশি তোমাকে বলবো, পাল্টা মন্তব্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোটা বিষয়টা খুব শান্তিপূর্ণ থাকতে পারত। কিন্তু বিচারপতির মতামত হচ্ছে যে এ রাজ্যের যে রাজনৈতিক ইতিহাস রয়েছে সেইটা কিন্তু এই কথা বলে না। অর্থাৎ এ রাজ্যে যখনই দেখা গিয়েছে যে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা, সেই সন্ত্রাসের ঘটনায় কিন্তু একাধিক ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছে, সেইটা মনে করা হচ্ছে। সেখানে কিন্তু বক্তব্য হলো যে 2011 সালে মানুষ যখন ভোট দিয়েছিল, মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ, যে তখন কিন্তু মানুষ ভালোর কথা ভেবে ভোট দিয়েছিল। অর্থাৎ মানুষ তারা পরিবর্তন চেয়েছিলেন, যে একটা ভালোর কারণে পরিবর্তন হবে, সেই কারণে তারা এই পরিবর্তন চেয়েছিলেন। এবং 2011 সালে তারা বামফ্রন্ট সরকারকে উৎখাত করে তৃণমূল সরকারকে প্রতিষ্ঠা করেছিলেন। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য হচ্ছে 2026-এও হয়তো মানুষ ভালোর কথা ভেবেছে। সেক্ষেত্রে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হলো সেটা কিন্তু সময় বলবে। অর্থাৎ সময় যত এগোবে তারপরে বোঝা যাবে যে মানুষ যে ভোট দিয়ে যে ভালোর কথা ভেবে সেটা আদৌ কতটা ভালো হলো, সেই বিষয়টা পরে স্পষ্ট হবে। কিন্তু এখন সেটা স্পষ্ট করার সময় নয় বা সেটা নির্ধারণ করার সময় নয়। কিন্তু তিনি যেটা বলছেন যে একজন দলের সাধারণ সম্পাদক, তিনি দলের সর্বময় কর্তা, তিনি একজন সাংসদ, তিনি ভোটের প্রচারে বেরিয়ে বলছেন যে 4 তারিখের পরে হিসাব হবে, 4 তারিখের পরে বুঝে নেওয়া হবে, 4 তারিখের পরে ডিজে বাজবে। এই ধরনের যে মন্তব্য তিনি করেছেন, যে মন্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর থানায়, সেই মন্তব্যগুলো কিন্তু কখনোই একজন সাংসদের তরফ থেকে, একজন সর্বময় কর্তার তরফ থেকে, একজন দলের সাধারণ সম্পাদকের তরফ থেকে কখনোই কাম্য নয়। সেই মন্তব্য কিন্তু আজকে মাননীয় বিচারপতি করেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে ভোট প্রচারে বেরিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, তার একাধিক মন্তব্য ঘিরেই কিন্তু বিধাননগর সাইবার থানায় এই অভিযোগ দায়ের হয়। এবং সেখানে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো, অর্থাৎ যে মন্তব্যগুলোর প্রেক্ষিতে অভিযোগ করা হয়েছে, সেই মন্তব্যগুলো অত্যন্ত অনভিপ্রেত মন্তব্য। এই ধরনের মন্তব্য একজন দলের নেতার পক্ষে করা ঠিক নয়, একজন দলের নেতার পক্ষে করা অনুচিত। এই বার্তা কিন্তু একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে যে এই যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্য কখনোই কলকাতা হাইকোর্ট ভালোভাবে নিচ্ছেন না। কলকাতা হাইকোর্ট কিন্তু এটাকে কখনোই কলকাতা হাইকোর্টের কাছে এটা গ্রহণযোগ্য নয়। ফলে কলকাতা হাইকোর্ট আপাততভাবে অন্তর্বর্তী নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অত্যন্ত অস্বস্তির। কুসুমিতা। একেবারেই সৌভিক, ধন্যবাদ। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করেছেন একজন সাংসদ হিসেবে তা কখনোই গ্রহণযোগ্য নয়। কলকাতা হাইকোর্ট আজকে কড়া সমালোচনা করেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, আদালতের এমনই নির্দেশ। ঠিক কি মন্তব্য করেছিলেন? 4 তারিখের পরে ডিজে বাজাবে এমনটাই কিন্তু দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন দেখুন। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই, আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। অনেক উদারতা হয়েছে, 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।